আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কমেন্টে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে ভিডিও চেয়েছিলে। তো তোমাদের উদ্দেশ্য এখন আমি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে ভিডিও তৈরি করতেছি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে কমপ্লিটিং সেন্টেন্সটা কি। কমপ্লিটিং সেন্টেন্স হলো একটি অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করা, অর্থাৎ একটি অসম্পূর্ণ সেন্টেন্স থাকবে, ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, সেটাকে কমপ্লিট সেন্টেন্সে তৈরি করতে হবে। যেমন এখানে উদাহরণ খেয়াল করো, হি ইজ সো পোর দ্যাট। এ হলো ধরো একটি প্রশ্ন, তারপরে সে গ্যাপ, এই গ্যাপটা তোমাদেরকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে? এই যে এখানে একটি রুলস দেওয়া আছে, সেই রুলস অনুযায়ী পূরণ করতে হবে। তারপরে আরেকটি উদাহরণ খেয়াল করো, হি রিডস মোর সো দ্যাট, তারপরে গ্যাপ, হি রিডস মোর সো দ্যাট, তারপরে হচ্ছে গ্যাপ, এটা প্রশ্নের দেয়া থাকবে, তারপরে উত্তরটা হচ্ছে হি ক্যান গেট এ গুড রেজাল্ট। এটা তোমাদেরকে এই সূত্র অনুযায়ী বের করতে হবে। এখন কথা হলো, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে গ্যাপ শুরুতে থাকতে পারে, এই গ্যাপ শুরুতেও থাকতে পারে অথবা শেষেও থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শেষে গ্যাপ থাকে, শুরুতে গ্যাপ খুব কম থাকে। তো আমরা এখানে এই রুলসগুলো পড়লেই শুরুতে গ্যাপ থাকলেও পারবো এবং শেষে গ্যাপ থাকলেও পারবো। তো চলো আমরা শুরু করে দিই। তো রুলস একে দেখো, সো ডট ডট অথবা সো ডট ডট দ্যাট। সো অর্থ হচ্ছে এতই, দ্যাট অর্থ হচ্ছে যে। এখানে সো ডট ডট দ্যাট বলতে কি বোঝানো হয়েছে সেটা হলো, উদাহরণটা দেখো বুঝতে পারবা। এখানে দেখো, হি ইজ সো পোর দ্যাট, এখানে সো বসালাম, তারপর এই ডট ডট মানে এখানে গ্যাপ আছে, এই গ্যাপে একটি ওয়ার্ড বসবে, শব্দ বসবে, এই ওয়ার্ডের পরে দ্যাট, সো ডট ডট দ্যাট। যদি তোমাদের প্রশ্নে দেয়া থাকে সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো এর পরে একটি ওয়ার্ড থাকবে, তারপর দ্যাট থাকবে, এবং শেষে যদি গ্যাপ থাকে, তাহলে তোমাদেরকে উত্তর তৈরি করতে হবে। প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ক্যান নট বা কুড নট, তারপর ভার্ব অন প্লাস অবজেক্ট। এখন ক্যান নট কখন, কুড নট কখন? যখন এখানে ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হবে তখন এখানে ক্যান নট লিখতে হবে, আর যখন এখানে ভার্বটি পাস্ট টেন্সের হবে তখন এখানে তোমার কুড নট ব্যবহার করতে হবে। তো চলো আমরা উদাহরণটি খেয়াল করি, তাহলে বুঝতে পারবো। উদাহরণে দেয়া আছে, হি ইজ সো পোর দ্যাট, সে এতই গরিব যে। এখানে উত্তরটা কিভাবে করতে হয় দেখো, হি, এই যে এখানে যে সাবজেক্টটা আছে এখানে সেই সাবজেক্টটাই বসাই দেবা। তো হি, প্রথম সাবজেক্ট হি, তারপরে ক্যান নট, ক্যান নট বসালাম সূত্র থেকে, কেননা এখানে ইজ আছে, ইজ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে ভার্ব ওয়ান, এই যে ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাই, তারপরে হচ্ছে অবজেক্ট কি, এ বুক। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে সো ডট ডট দ্যাট থাকলে কি লিখতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপর ক্যান নট, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, তারপর ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এই অনুযায়ী বাক্য তৈরি করতে হবে। তোমরা যদি অর্থ বুঝো সেক্ষেত্রে এটা তোমাদের জন্য আরও ভালো হবে। তারপরে দেখো উদাহরণ দুইটা দেখো, হি ইজ সো পোর, এখানে দ্যাট ছিল, এখানে দ্যাট নেই। যদি দ্যাট না থাকে, এই যে শুধু সো আছে, এই সো এর পরিবর্তেই তোমাদেরকে লিখতে হবে দ্যাট, এই দ্যাটটা এখানে আনতে হবে, তারপর এখান থেকে যেভাবে করছিলে ঠিক সেভাবেই হি, প্রথমে সাবজেক্ট কোনটা হবে, এখানে যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টটি এখানে বসাতে হবে। তারপর ক্যান নট কেন হলো, এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই। তারপর বাই হচ্ছে ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট এ বুক। তারপর দেখো এখানে পাস্ট টেন্সের একটি উদাহরণ দেয়া হয়েছে, হি ওয়াজ সো পোর, সে এতই গরিব ছিল, দ্যাট যে, তারপরে সে গ্যাপ। এখন কি করতে হবে দেখো, হি কুড নট বাই এ বুক, এখানে কুড নট, প্রথমে কি আনতে হবে, সাবজেক্ট, তারপর ক্যান নট বা কুড নট। এখানে কুড নট আনলাম, কারণটা কি, এখানে হচ্ছে ওয়াজ হচ্ছে পাস্ট ফর্ম, তো এখানে কুড নট আসবে। যদি এখানে ইজ থাকতো
তাহলে এখানে কি আনতাম ক্যান নট, এখানে যেহেতু ওয়াজ তাই এখানে আনলাম কুড নট। তারপরে বাই, BUY, বাই হচ্ছে ভার্ব ওয়ান, তারপরে হচ্ছে অবজেক্ট, এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে সো ডট ডট দ্যাট অথবা শুধু সো থাকলেও কিভাবে কমপ্লিট করা যায় সেন্টেন্সটা। প্রথমে সাবজেক্ট, তারপর ক্যান নট বা কুড নট, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, তারপর ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এই অনুযায়ী আমরা এখানে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। তারপরে চলো এখন রুলস 2-এ যাই। রুলস 2-এ হচ্ছে সো দ্যাট, একসাথে যাতে। দেখো এখানে ছিল সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো এবং দ্যাটের মাঝে একটি শব্দ ছিল বা ওয়ার্ড ছিল, কিন্তু এখানে সো দ্যাট এটার মাঝে কোনো শব্দ নেই, সো দ্যাট একসাথে। তো সো দ্যাট অর্থ হচ্ছে যাতে। তো যদি প্রশ্নে দেয়া থাকে সো দ্যাট, তো উত্তরটা কিভাবে লিখতে হবে? তো উত্তরটা লিখতে হবে, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর ক্যান বা কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো এখানে দেখো, এখানে যখন সো ডট ডট দ্যাট আলাদা ছিল তখন এখানে নট ছিল, ক্যানের সাথে এবং কুডের সাথে নট ছিল। আর এখানে সো দ্যাট একসাথে, এখানে কি হলো, ক্যানের সাথে এবং কুডের সাথে নটটা নাই, নটটা উঠে গেছে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম সো আর সো এ এবং দ্যাটের মাঝে যদি কোনো সময় একটি ওয়ার্ড বা শব্দ থাকে সেক্ষেত্রে কি হবে, ক্যান নট কুড নট হবে। আর সো আর দ্যাট যখন একসাথে হবে এটার মাঝে কোনো ওয়ার্ড বা শব্দ থাকবে না, তখন কি হবে, ক্যান বা কুড। ঠিক আছে? তো ক্যান কখন, যখন এখানে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে তখন ক্যান, আর কুড হবে যখন এখানে ভার্ব এর পাস্ট ফর্ম হবে, তারপরে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখন আমরা উদাহরণ খেয়াল করব, উদাহরণ দেখলেই বুঝতে পারবো। তো দেখো উদাহরণটি, হি রিডস মোর সো দ্যাট, সে অনেক পড়ে, সো দ্যাট অর্থ যাতে, যাতে। তারপর উত্তরটা কিভাবে করতে হয় এটা প্রশ্নে দেয়া থাকবে, উত্তরটা ঠিক এভাবে করতে হবে। প্রথমে সাবজেক্ট, প্রথমে কি লিখতে হবে, সাবজেক্ট। সাবজেক্ট কোনটা, এই যে এখানে যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটাই লিখতে হবে। তো এখানে সাবজেক্টটা হচ্ছে হি, তো এখানে হি দিলাম। তারপরে হচ্ছে সূত্র অনুযায়ী ক্যান, দেখো আমরা সূত্র দেখে দেখে উত্তরগুলো তৈরি করতেছি। তারপর হি ক্যান, এই যে ক্যান বসালাম, ক্যান কেন, এখানে রিডস অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এখানে ক্যান বসালাম, পাস্ট হলে কুড হতো। তারপর গেট, গেট কেন, এই যে সূত্র থেকে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান এখানে অর্থ অনুসারে আমরা বসালাম। ঠিক আছে? অর্থ জানা থাকলে তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স করা খুবই সহজ হয়ে যাবে। তো গেট, তারপর কি হচ্ছে অবজেক্ট, এ গুড রেজাল্ট, এটা হলো অবজেক্ট। তো আমরা বুঝতে পারলাম সো দ্যাট একসাথে থাকলে কি হয়। তারপরে দেখো আরেকটি উদাহরণ, জীবন ওয়ার্কড হার্ড সো দ্যাট, এখানে দেখো ওয়ার্ক, এখানে পাস্ট টেন্স আছে, তো পাস্টে থাকলে কি করতে হয়, ভার্বের পাস্ট ফর্ম থাকলে কুড আসে এখানে উত্তরে। তো খেয়াল করো, প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তো তারপরে ক্যান বা কুড, এখানে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম তাই এখানে কুড আসবে। তারপরে হচ্ছে ভার্ব ওয়ান বাই, তারপরে অবজেক্ট এ কার। তো অর্থটা কি দাঁড়ায়, জীবন ওয়ার্ক হার্ড সো দ্যাট, তো মানে জীবন কঠোর পরিশ্রম করত সো দ্যাট, যাতে হি কুড বাই এ কার, যাতে সে একটি কার কিনতে পারত। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম সো দ্যাট একসাথে আলাদা থাকলে কি সূত্র প্রয়োগ করতে হয় এবং সো দ্যাট একসাথে থাকলে কি সূত্র প্রয়োগ করতে হয়। এগুলো হচ্ছে প্রশ্ন, এগুলো উত্তর, বা উল্টা হতে পারে যে এগুলো দেয়া থাকবে, এগুলো দেখে দেখে এগুলো লিখতে হবে, কিন্তু অধিকাংশ সময় তোমাদেরকে শুরুর থেকে দেয়া থাকবে আর শেষের দিকে গ্যাপটা বেশি থাকে, শুরুর দিকে গ্যাপ কম থাকে। তারপরে দেখো রুলস 3, এটা খুবই গুরুত্বপূর্ণ। লেস্ট অর্থ হচ্ছে LEST, লেস্ট অর্থ হচ্ছে পিছনে ভয় পায় বা পিছনে ভয় আছে এমন অর্থে বোঝায়। তো লেস্ট যখন প্রশ্নে দেখবা যে লেস্ট আছে তখন কি করবা, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট করে উত্তর করে দেবা। এখানে হচ্ছে প্রশ্ন আর এখানে উত্তর, বা উল্টা হতে পারে, এখানে প্রশ্ন এখানে উত্তর, শেষে দেয়া থাকবে প্রশ্ন আর শুরুতে গ্যাপ দেয়া থাকবে। তো কিভাবে বুঝবা, যদি দেখো এই পাশে আছে সাবজেক্ট শুড ভার্ব ওয়ান অবজেক্ট, তাহলে এখানে লেস্ট বসাই দিবা। তো
অধিকাংশ সময় এখানে লেস্টে শুরুতেই দেয়, শেষে দেয় না। সাধারণত লেস্টেরটা শুরুতেই দেয়, শেষে দেয় না। তো লেস্ট দেখলেই তোমরা কি করবা, এখানে উত্তরে প্রথমে সাবজেক্ট লিখবা। সাবজেক্ট কোনটা, এই সাবজেক্টটা লিখেছিলে, এই সাবজেক্টটা লিখতে হবে। তারপর শুড, তারপর সূত্রে শুড বসাই দেবা। তারপর ভার্ব ওয়ান, অর্থ অনুযায়ী এটার সাথে মিল রেখে অর্থ করতে হবে। এটার সাথে এই প্রথম বাক্যটার সাথে মিল রেখে এখানে অর্থ তৈরি করতে হবে। তারপর ভার্ব ওয়ান, তারপর হচ্ছে অবজেক্ট, দ্য ট্রেন অবজেক্ট। তো এখন চলো আমরা অর্থটা দেখি। হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত হাঁটে। লেস্ট, পিছনে ভয় পায়। হি শুড মিস দ্য ট্রেন, সে যদি ট্রেনটা মিস করে, অর্থাৎ সে পিছনে ভয় পাচ্ছে যাতে যদি তার ট্রেনটা ছুটে যায়। তো এই হলো লেস্টের ক্ষেত্রে। আবার বলছে লেস্টের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপর শুড, তারপর ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট। এখানে অর্থ অনুসারে তোমরা বসাই দিতে পারবা, যে কোনো কিছু লিখতে পারবা অর্থ অনুসারে। তারপর এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এটা তোমরা পরীক্ষার হলে গেলেই দেখবে যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থেকে একটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছে। তো এটা ধরে রাখো, কমন একটি প্রশ্ন। তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময় বা উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময় বা উপযুক্ত সময়। যখন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকবে, তখন সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট বসাই দেবা। আবার বলছি, দেখো, যখনই এখানে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকবে, তখন সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট বসাই দেবা। তো এখানে আরেকটু সহজ করে দেই, যখন দেখবা যে প্রশ্নে দেয়া থাকবে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, তারপরে গ্যাপ, তখন শুধু এই যে এই বাক্যটা এটা লিখে দেবা, উই ওয়েন্ট টু স্কুল। আর কিছু লেখার প্রয়োজন নেই, সবসময় এটাই লিখে দিতে পারবো, অসুবিধা নেই। যদি পরীক্ষার হলে গিয়ে দেখো যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম দেখলেই তোমরা কি করবা, এটা লিখে দেবা, উই ওয়েন্ট টু স্কুল, এটা লিখলেই হয়ে যাবে, বেশি লেখার প্রয়োজন নেই। আর এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দিয়ে রেখেছি, এগুলো থেকে বোর্ড পরীক্ষাতে আসে, তাই এগুলো আমি দিয়েছি। তো আবার বলছি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আর প্রশ্নে দেখবা যদি ইট ইজ হাই টাইম এসেছে, তো সাথে সাথে এটা লিখে দেবা, উই ওয়েন্ট টু স্কুল। তারপরে দেখো রুলস 5। তো রুলস 5 হচ্ছে নো সুনার হ্যাড, এটা প্রশ্নে এভাবে দেয়া থাকবে, নো সুনার হ্যাড সাবজেক্ট ভার্ব 3 অবজেক্ট। ভার্ব 3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি ভার্বের 3টি ফর্ম, ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব 2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব 3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে যখন প্রশ্নে দেখবা নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট থাকবে, তখন তোমরা কি করবা, এখানে উত্তর করার সময় প্রথমে দিবা দেন, তারপর দিবা প্লাস সাবজেক্ট, তারপর দিবা ভার্ব, তারপর অবজেক্ট। আবার বলতেছি, দেখো, নো সুনার হ্যাড থাকলে, নো সুনার হ্যাড থাকলে প্রথমে কি করতে হবে, নো সুনার হ্যাড সাবজেক্ট ভার্ব 3 অবজেক্ট থাকলে উত্তর করার সময় দেন সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। তো এখন চলো একটি উদাহরণ দেখি, উদাহরণের দেখলেই তোমরা সহজে এটা বুঝতে পারবা। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, এর দেখো প্রশ্ন অনুযায়ী লিখেছি নো সুনার হ্যাড, এভাবেই দেয়া থাকবে, এর বাইরে উল্টাপাল্টা করে দিবে না, খুব সহজেই দিবে, এগুলো খুব সহজ। তো দেখো প্রথমে নো সুনার হ্যাড, এখানে প্রশ্ন যেভাবে দেওয়া আছে সেভাবেই রিনা, এই যে সাবজেক্ট রিনা, কাম, এই যে কাম ভার্ব 3, এখানে কাম ভার্ব 3 কেন হলো, কামের 3টি ফর্ম, একটা হচ্ছে কাম, আর কাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তারপর কেম পাস্ট, কাম হচ্ছে প্রেজেন্ট টেন্সের, আর কেম হচ্ছে পাস্ট টেন্স, আর কাম পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো এখানে কাম হচ্ছে ভার্ব 3, তারপরে হচ্ছে অবজেক্ট হেয়ার, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে তোমার প্রশ্ন, নো সুনার হ্যাড রিনা কাম হেয়ার। তো এখন এটা প্রশ্ন, উত্তরটা কিভাবে করতে হবে, প্রথমে কি সূত্র অনুযায়ী তোমাদেরকে কি আনতে হবে, দেন আনতে হবে, তারপর কি আনতে হবে, একটা সাবজেক্ট। এখানে দেখো আমি লিখে দিয়েছি যে সাবজেক্টটা অবশ্যই কি হতে হবে, ভিন্ন হতে হবে, আর এর আগেরগুলোতে কি হবে, সো দ্যাট
সো ডট ডট দ্যাট বা সো দ্যাট লেস্ট ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই প্রথম রুলস তিনটার ক্ষেত্রে সাবজেক্ট কি হবে, এক হবে, আর এটার ক্ষেত্রে ভিন্ন হবে একটু। তারপর এই যে 5 নম্বর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট যেটা থাকবে একদম ভিন্ন হবে। যদি একই সাবজেক্ট দাও তাহলে কিন্তু উত্তর হবে না। নিয়ম হচ্ছে অবশ্যই সাবজেক্ট ভিন্ন হতে হবে, ঠিক আছে। তো এখানে নিয়মটা কি, অবশ্যই সাবজেক্ট ভিন্ন হতে হবে। তো দেখি প্রথমে, তো দেখলে কি করতে হবে, দেন প্রথমে আনতে হবে দেন, তারপর সাবজেক্ট, তারপর আনতে হবে ভার্ব টু, তারপর আনতে হবে অবজেক্ট। দেখো সূত্র অনুযায়ী আমরা কি লিখলাম, দেন, তারপরে সাবজেক্ট মিনা, তারপর ভার্ব টু ওয়েন্ট, আমরা জানি গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তারপর অবজেক্ট হচ্ছে টু স্কুল। তো এখানে সূত্রটা আমি আবার রিভিউ দিচ্ছি। নো সুনার হ্যাড, যদি প্রশ্নে দেখো যে থাকে নো সুনার হ্যাড, যদি প্রশ্নে থাকে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, তখন উত্তরটি করতে হবে প্রথমে দিতে হবে দেন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব টু, তারপর অবজেক্ট। তো এই হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের 5টি রুলস। তারপরে কমপ্লিটিং সেন্টেন্সের আরও রুলস আছে, বাকি রুলসগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।